এভিয়েশন হাব তৈরির নামে ১.৫ দশকে লুটপাট চলেছে আকাশ বাণিজ্যে, বাজারের দখল নিয়েছে বিদেশি এয়ারলাইন্স। আসল কাজ যেটা অ্যাভিয়েশনের গ্রোথ সাস্টেইনেবিলিটি সেটা না দেখে একটা কসমেটিক্স উন্নয়নের একটা ধোঁয়া আমরা তুলেছি। দিন যত যাচ্ছে বাংলাদেশি ক্যারিয়ারের যে ইন্টারন্যাশনাল রুটে যে মার্কেট শেয়ার সেটা কিন্তু ডে বাই ডে রিডিউস হচ্ছে। উন্নয়নের দাপটে সবুজায়ন কমেছে রাজধানীর, বেড়েছে বায়ু দূষণ, তাপমাত্রা। সঠিক পরিকল্পনায় এখনও সুযোগ আছে পরিবেশ বান্ধব নগরী গড়ার। স্বাধীন বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিশন গঠন সহ ২৫ দফা প্রস্তাব শিক্ষার্থীদের, ক্যাম্পাসে নিষিদ্ধ চান দলীয় রাজনীতি। বিকেলে প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে লড়বে বাংলাদেশ। বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচটি জয় দিয়ে রাঙাতে চায় স্বাগতিকরা। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। গত ১৫ বছরে কোনো প্রকল্পের মেয়াদ বেড়েছে ৬ দফা, কোনোটির আবার খরচ বেড়েছে ২ থেকে ৭ গুণ পর্যন্ত। ২২% কাজ এগোনোর পর নকশায় ভুল দেখিয়ে বন্ধ করা হয়েছে কোনো প্রকল্পের কাজ। এসব ঘটেছে এভিয়েশন হাব বানানোর নামে দেশের ৮টি বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে। আর দেশের এয়ারলাইন্সগুলোর আকাশপথের বাজার দখল হ্রাস পেয়েছে, নেমেছে ২০% নিচে। এসেছে ১০টিরও বেশি বিদেশি এয়ারলাইন্স। খাত সংশ্লিষ্টরা বলছেন, অপ্রয়োজনীয় প্রকল্প নিয়ে লুটপাট করাই ছিল গেল ১৫ বছরের সরকারের ঘনিষ্ঠদের মূল লক্ষ্য। এভিয়েশন হাব তো দূরের কথা, বরং উল্টো পথে হেঁটেছে দেশের আকাশ বাণিজ্য। আরও জানাচ্ছেন নাইমা বীর। বাংলাদেশ হবে এভিয়েশন হাব, গেল সরকারের সবচেয়ে জনপ্রিয় ন্যারেটিভগুলোর একটি। সেই ধারাবাহিকতায় দেশের ৮ বিমানবন্দরে ১৫টি প্রকল্পের আওতায় ৩২,০০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছিল টাকার অঙ্কে, যা পদ্মা সেতুর নির্মাণ ব্যয়ের চেয়েও বেশি। কিন্তু বিপুল এই অর্থ ব্যয় কতটা এগিয়েছে দেশের আকাশপথ, নাকি শুধুই দৃশ্যমান উন্নয়ন দেখানোর আয়োজন? একটা অ্যাভিয়েশন হাব হওয়ার জন্য যে সমস্ত পলিসিগত চেঞ্জ সেগুলো না করে দৃশ্যত কিছু স্ট্রাকচার তৈরি করা কিন্তু অ্যাভিয়েশন হাব হওয়ার জন্য যোগ্য না। কানেক্টিভিটি যত সুন্দর হবে, হাবের তাৎপর্যটা ততটাই আসবে। আদারওয়াইজ কিন্তু হাব বলে শুধু আমি হোম করলাম, এটা কিন্তু হাব হবে না। কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের এভিয়েশন হাব তৈরির ফাঁকা বুলির সব থেকে বড় সাইনবোর্ড হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই তৃতীয় টার্মিনাল। কোনো সন্দেহ নেই, স্থাপত্যশৈলী বিবেচনায় এই টার্মিনালটি চালু হলে বিশ্বের অন্যতম সেরা বিমানবন্দরের তালিকায় উঠে আসবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম। কিন্তু এই টার্মিনাল তৈরির পেছনে রয়েছে শুভঙ্করের ফাঁকি। কি সেই ফাঁকি? ২০১৭ সালে একনেকে টার্মিনালটির জন্য পাশ করা হয়েছিল ১৩,০০০ কোটি টাকা। সেই ব্যয় এখন বেড়ে হয়েছে ২১,৩৯৮ কোটি টাকা। বেবিচক সূত্র বলছে, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় আরও প্রায় ৩,০০০ কোটি টাকা বাড়তে পারে এই টার্মিনালের খরচ। তাতে কাজ শেষ হতে মূল ব্যয়ের প্রায় দ্বিগুণ হয়ে যাবে এর খরচ। অতিরিক্ত ব্যয়ের পাশাপাশি টার্মিনালটির সবচেয়ে বড় দুর্বলতা রানওয়ে না থাকা। বলা হচ্ছে, বছরে প্রায় ১,২০,০০,০০০ যাত্রী সেবা দিতে পারবে নতুন এই টার্মিনাল। যেখানে কোটিখানেক যাত্রীকে সেবা দিতেই হিমশিম খাচ্ছে বর্তমান রানওয়ে, সেখানে আরও ১ কোটি যাত্রী কিভাবে সেবা দেয়া যাবে তার কোনো রূপরেখা নেই। ২,২০,০০,০০০ লোক যে সব বছরে আনবো, আমার রানওয়ে কোথায়? আমার সেই রানওয়ে ক্যাপাসিটি তো এই মুহূর্তে নাই। এবং এটা কীভাবে বাড়ানো হবে এ নিয়ে অনেক জগাখিচুড়ি কথা হয়েছে। অনেক সময় বলে চারটা রানওয়ে করে ফেলবো, প্যারালাল ডিপেন্ডেন্ট রানওয়ে করবো। এগুলো খুবই বাজে কথা, সম্ভব না এটা করা। এবার চোখ দেয়া যাক ঢাকার বাইরের বিমানবন্দরগুলোর দিকে। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণে হাতে নেওয়া হয়েছিল ২,৩০৯ কোটি ৭৯ লাখ টাকার প্রকল্প। ২২% কাজ আগানোর পর নকশায় ভুল দেখিয়ে বন্ধ করে দেয়া হয় সেই কাজ। ৮ মাস পর ফের নতুন করে কাজ শুরু হওয়ায় প্রকল্পের সময় ২ বছর বাড়ার পাশাপাশি ব্যয়ও বাড়ছে ১,০০০ কোটি টাকা। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করার নামে ৩০২ কোটি টাকার প্রকল্প ব্যয় ৬ দফায় বেড়ে হয়েছে ২,০১৫ কোটি ৬৪ লাখ টাকা। ২০০৯ সালে নেওয়া প্রকল্পটি শেষ করা যায়নি ১৫ বছরেও।
আর রানওয়ে সম্প্রসারণের ব্যয় শুরুতে ১,৫৬৭ কোটি টাকা থাকলেও পরে বেড়ে যায় ২২৫ কোটি টাকা। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ৫৪০ কোটি, সৈয়দপুর ও রাজশাহী বিমানবন্দরের ৫৩০ কোটি, বরিশাল বিমানবন্দরের ৩৭০ কোটি ও যশোর বিমানবন্দরের ৩২ কোটি টাকার প্রকল্পের কোনোটাই শেষ হয়নি নির্ধারিত সময়ে। আমাদের উন্নয়নের যে দর্শন যেটা ছিল বিগত 15 বছরে সেরকমই খাপছাড়া এবং বেহিসাবি আমি বলবো, যেটা আসল কাজ যেটা অ্যাভিয়েশনের গ্রোথ সাস্টেনেবিলিটি সেটা না দেখে একটা কসমেটিক্স উন্নয়নের একটা ধোঁয়া আমরা তুলেছি। বিমানবন্দরগুলোতে যেমন উন্নয়নের নামে লুটপাট চলেছে, তেমনি ধুঁকতে হয়েছে বেসরকারি এয়ারলাইন্সগুলোকেও। গেল 15 বছরে জিএমজি, ইউনাইটেড ও রিজেন্ট এয়ারওয়েজের মতো বড় 3টি এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে। বন্ধ হবার আগে এই 3 এয়ারলাইন্সের ছিল 20টি উড়োজাহাজ আর 28টি রুট। গত 15 বছরের মধ্যে আমরা বেশ কিছু এয়ারলাইন্সকে আমরা দেখেছি বন্ধ হয়ে যেতে, অলমোস্ট 7-8টা এয়ারলাইন্সই বন্ধ হয়ে গেছে। এখানে বিভিন্ন এয়ারলাইন্সে তাদের পলিসিগত সমস্যার কারণে কিংবা মার্কেটিং স্ট্র্যাটেজির কারণে হয়তো বন্ধ হয়েছে, বাট মেইন যে রিজনটা ছিল সেটা হচ্ছে পলিসিগত বেশ কিছু সমস্যা অলরেডি আমরা দেখছি। দেশের এয়ারলাইন্সগুলোর দিকে না তাকিয়ে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার গুরুত্ব দিয়েছে বিদেশি এয়ারলাইন্স আনতে। এই 15 বছরে বাংলাদেশে এসেছে 10টির বেশি বিদেশি এয়ারলাইন্স। তাতে দেশীয় এয়ারলাইন্সগুলোর বাজার কমতে কমতে নেমেছে 20% এর নিচে। নিউলি জয়েন্ট ইজিপ্ট এয়ার, তারপর হচ্ছে ফিটস এয়ার, ইথিওপিয়ান এয়ারলাইন্স, চায়না এয়ার, এই যে সময়টা আসলে আমি বলবো যে দিন যত যাচ্ছে বাংলাদেশি ক্যারিয়ারের যে ইন্টারন্যাশনাল রুটে যে মার্কেট শেয়ার সেটা কিন্তু ডে বাই ডে রিডিউস হচ্ছে। এছাড়াও পদ্মা ওয়েলকে একচেটিয়া ব্যবসার সুযোগ দিয়ে সিন্ডিকেট করে জেট ফুয়েলের দাম বাড়ানো, বিমানের সাথে বেসরকারি এয়ারলাইন্সের অসম প্রতিযোগিতা, কারসাজি করে বিমানের টিকিটের দাম বাড়ানো, বিমান চলাচল চুক্তিতে দেশের স্বার্থ চিন্তা না করার ঘটনা ছিল অহরহ। সবসময়ের অভিযোগ বিমানের টিকিট নেই কিন্তু সিট ফাঁকা। আবার এদিকে রানওয়ে নেই কিন্তু তৈরি করা হয়েছে প্রায় 22,000 কোটি টাকার টার্মিনাল ভবন। আবার অন্যদিকে রাজনৈতিক উদ্দেশ্যে শুধুমাত্র ব্যবসায়িক সমীক্ষা ছাড়াই শুরু করা হতো নতুন নতুন রুট। আবার রুট পরিকল্পনা নেই, নেওয়া হয়েছিল ফ্রান্স থেকে 10টি এয়ারবাস কেনবার পরিকল্পনা। হতে চাই এভিয়েশন হাব, অথচ বাংলাদেশের আকাশপথের ব্যবসার প্রায় 80% চলে গেছে বিদেশি এয়ারলাইন্সের কাছে। ঠিক এভাবেই গেল 15 বছর ধরে দেশের এভিয়েশন খাত শুধুমাত্র উন্নয়ন দেখাতে গিয়ে উল্টো পথে হেঁটেছে। তাই এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন যত দ্রুত সম্ভব অপ্রয়োজনীয় উন্নয়নগুলো বন্ধ করে দেওয়া হোক, নীতি সহায়তা দেওয়া হোক দেশের এয়ারলাইন্সগুলোকে, তবেই সম্ভাবনার এভিয়েশন খাতে গতি ফিরবে। নাইম আবির, এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। উন্নয়নের নামে গাছ নিধনে সবুজ কমছে রাজধানীতে, বাড়ছে তাপমাত্রা ও বায়ু দূষণ। নগরীর সবুজায়ন কমার পেছনে পরিকল্পনাহীনতাকে দায়ী করছেন পরিবেশবিদরা। একই সাথে সঠিক পরিকল্পনা নিয়ে গাছ রোপণ করা হলে এখনও সবুজায়ন ফেরানোর সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তারা। জাকির হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন সানি মৃধা। অন্ধ ভূমি গর্ভ হতে শুনেছিল সূর্যের আহ্বান। প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ আদি প্রাণ। রবীন্দ্রনাথ ঠাকুরের বৃক্ষ বন্দনার সেই আদিম প্রাণের বিচরণ সর্বত্র। তবে ক্রমবর্ধমান নগরীর কনক্রিটের ছায়ায় যেখানে ধীরে ধীরে গিলে খায় সবুজ, সেখানে পাতার আচ্ছাদন পরম আরাধ্য। যখন খোঁজ মেলে তাতে শরীর ডুবাতে কে না চায়, তাই তো ভর দুপুরে প্রশান্তি ছুতে হাজির নাবাদ স্বপ্নীল। প্রেমের বিভিন্ন মুহূর্ত কিন্তু গাছ জানান দেয়। অসহনীয় গরমের মাঝে ঠিক সেই ব্যাপারটা আসে না যেটা একটা শীতল একটা আবহাওয়ায় বা একটা ঠান্ডা গাছের নিচে বা প্রকৃতির মাঝে যে একটা ব্যাপার মানুষের মনে দানা বাঁধে। আগের থেকে অনেক বেশি গাছপালা কমে যাচ্ছে। এখন তো সচরাচর গাছ হাইওয়েগুলো হওয়ার কারণে গাছ তো আগেও ছিল না, এখনো নেই। পথিক থেকে দিনমজুর শুষ্ক নগরে শান্তির খোঁজে দ্বারস্থ হন বৃক্ষতলে।
এই যেমন মাহবুল মিয়া দুপুরের আহার শেষে ক্লান্ত শরীর এলিয়ে দিলেন গাছের ছায়ায়। প্রশান্তির খোঁজে রিকশা চালক দরুল মিয়াও। তবে রাজধানীতে দিনে দিনে বৃক্ষ নিধনে এমন জায়গা কমছে বলে জানালেন তারা। গাড়ি চালায় অস্থির লাগে, তাই এখানে কি বসি, অন্য গাছ না ছাওয়া নাই। আমরা ভার্সিটির ভিতরে আইসি, আমরা ঠান্ডা ছায়া পাই, ঠান্ডাতে আমরা বসে দিলাই। আসলে গাছ তো সবসময় আমাদের জন্য ইম্পর্টেন্ট, বাট এখন আমরা দেখতে পাচ্ছি যে নগরায়নের জন্য গাছকে কেটে ফেলা হচ্ছে, বন উজাড় করা হচ্ছে, যেটা পরিবেশের প্রতি মারাত্মক একটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক বছরে মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত কাটা পড়েছে কয়েক হাজার গাছ। এমনকি চলতি বছর ধানমন্ডির ৭ মসজিদ রোডে সংস্কারের নামে কাটা হয়েছে আরও প্রায় ৩,০০০ গাছ। হয়তো আবারও কোনো উন্নয়ন কিংবা প্রয়োজনের অজুহাতে কাটা হবে পরিবেশ রক্ষাকারী এ সকল গাছ। সেই সাথে ধীরে ধীরে শহরও হারাবে সবুজ আবরণ। নগর উন্নয়নের নামে এভাবে গাছ নিধন কতটা যৌক্তিক, সেটাই জানার চেষ্টা করব নগর পরিকল্পনাবিদদের কাছে। যেখানে আগে থেকে গাছ আছে সেটা তো নিধন করার কোনো প্রয়োজন নেই। আমরা বিশ্বের অনেক দেশে পরিকল্পনায় দেখি একটা গাছকে রক্ষা করতে গেলে ভবন বেঁকে যায়, এমনকি রাস্তাও বেঁকে যায়। আসলে গাছের গুরুত্বটা সেই পর্যায়ে। নগর পরিকল্পনায় যে বৃক্ষ রক্ষা করতে হবে, যেটা পরিকল্পনা বেসিক, সেই জায়গায় যে আমরা ভুল করে আমরা ভয়ঙ্করভাবে কনক্রিট নির্ভর একটা পরিকল্পনা সাজিয়েছি, সেখান থেকে আমাদের সংস্কার দরকার। গবেষণা বলছে গত ২৮ বছরে ঢাকায় সবুজ কমে নেমেছে ৭%, অথচ একটি আদর্শ নগরীতে সবুজ থাকতে হয় ২০%। আর এতে নগরীতে বেড়ে চলছে গড় তাপমাত্রা, যার জন্য সিটি কর্পোরেশন সহ নগর উন্নয়ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিকল্পনাহীনতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। এই শহরে পরিকল্পনা করে কোনো কিছুই হয়নি। এমনকি এখন যে শহরটা বাড়ছে বিভিন্ন দিকে, সেটারও কিন্তু কোনো পরিকল্পনা হয়নি। পরিকল্পনা না থাকার কারণে আমাদের যে দালান কোঠা, অবকাঠামো, সড়ক বা অন্যান্য যে স্থাপনাগুলো তৈরি হয়েছে, সব কিছুর মধ্যে একটা অসামঞ্জস্যতা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন সঠিক পরিকল্পনা নিয়ে এগুলে এখনও সুযোগ আছে সবুজায়ন বাড়িয়ে শহরকে রক্ষা করার। তাই দেরি না করার তাগিদ তাদের। সানিম রিধা, এখন, ঢাকা। রাজধানীর আজিমপুরে একটি বাসায় ডাকাতের সময় তুলে নেয়া ৮ মাসের শিশুকে উদ্ধার করেছে র্যাব। এই ঘটনায় জড়িত এক নারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ভোরে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে র্যাব। ৮ মাস বয়সী মেয়ে শিশুটির নাম জাইফা। র্যাব জানায় শিশুটিকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। বার্তায় আরও বলা হয়, ডাকাতির সময় আজিমপুর থেকে অপহরণের শিকার শিশুটিকে রাজধানীর মোহাম্মদপুরে উদ্ধার করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে কারণ বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে দুপুরে সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। গতকাল ওই শিশুকে আজিমপুরের একটি বাসা থেকে ছিনিয়ে নিয়ে যায় ওই বাসায় সাবলেটে থাকা নারী ভাড়াটিয়া। বহিরাগত কয়েকজন সহায়তা করে নারীকে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটির মা ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে কর্মরত। স্বাধীন বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিশন গঠন সহ ২৫ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলছেন, বাধ্যতামূলক আবাসিক ও পরিবহন ব্যবস্থা সহ শিক্ষায় ১৫% কর অব্যাহতি চান তারা। এছাড়া ক্যাম্পাসে দলীয় রাজনীতিও বন্ধ চান তারা। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। মধ্য জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন শিক্ষার্থী শূন্য, শঙ্কা জাগে আন্দোলনের গতিপথ নিয়ে, তখনই রাজপথে সরব হয়ে ওঠে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতি আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। স্বৈরাচার পতনের ১৭তম দিনে শিক্ষার্থীদের সংগঠন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অ্যাসোসিয়েশনের আয়োজনে আলোচনায় শিক্ষার্থীরা স্বাধীন বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিশন গঠন সহ ২৫ দফা সংস্কার প্রস্তাবনা ঘোষণা করে। অন্যান্য দাবির মধ্যে রয়েছে ক্যাম্পাসে দলীয় রাজনীতি নিষিদ্ধ, শিক্ষায় ১৫% কর অব্যাহতি ও স্থায়ী ক্যাম্পাস ছাড়া নতুন কোনো বিশ্ববিদ্যালয়কে অনুমোদন না দেয়া। স্বাধীন বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক নিপীড়ন ও বৈষম্য দূর করতে হবে। সকল বিশ্ববিদ্যালয়ের বাধ্যতামূলক পার্মানেন্ট ক্যাম্পাস থাকতে হবে।
আলোচনায় বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যুক্ত সব রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা ও সরকারের ভুল ধরিয়ে দেওয়ার তাগিদ দেন তারা। এই ফার্মের মুরগিরা এবার কিন্তু আবাবিল পাখি হয়ে একেবারে দেখায় দিল যে কিভাবে ফেরাউনের শাসনের অবসান করতে হয়। রাজনৈতিক নেতৃত্ব আছেন, তাদের সামনে চ্যালেঞ্জ কিভাবে তারা এই ছাত্র তরুণদের প্রত্যাশা পূরণ করবেন আগামী বাংলাদেশ নির্মাণে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হবে তখনই যখন যাকে বলে পাহারাদার হিসেবে এই ছাত্ররা তাদের ঐক্যটা বজায় রাখতে পারবে। এই নতুন রাষ্ট্র হইতে হবে সবার, এখানে কোনো অপরায়ণ থাকবে না, এই ভূখণ্ডের সবাই এখানকার ইকুয়াল সিটিজেনশিপ, এটাই হচ্ছে ফিউচারের পলিটিক্স। এই সরকার যে ভুল না করে সেটার দায়িত্ব আমাদের উপরে। প্রত্যেক সময় তাদের দেখিয়ে দিতে হবে, বলে দিতে হবে, দিক নির্দেশনা দিতে হবে যাতে বিচ্যুত না হতে পারে, এবং সেটাই আমার কাজ। ছাত্রদল, ছাত্র শিবির ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা বিপ্লব রক্ষা ও নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এই গণ অভ্যুত্থানে যারা শহীদ এবং আহত হয়েছেন তারা কোনো দলীয় মানুষ নয়, তারা হলো আমাদের রাষ্ট্র বাংলাদেশের সম্পদ। আমরা বরাবরই বলে আসছি, শহীদ এবং আহতদের নিয়ে কোনো দলীয় রাজনীতি নয়। আপনাদেরকে এই আহ্বান জানাবো যে আপনারা তরুণদের এই শক্তিকে, তরুণদের এই প্রেরণাকে, তরুণদের এই ঐক্যকে আপনারা ধারণ করেন। এই যে অন্তর্বর্তীকালীন সরকার এখন রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, আমরা তাদের প্রতি আবেদন জানাচ্ছি যারা আহত হয়েছেন, বিশেষ করে চোখের যাদের সমস্যা হয়েছে তাদেরকে দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এ সময় আহতদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন ও শহীদ পরিবারের কমপক্ষে একজনকে সরকারি চাকরিতে নিয়োগের আহ্বান জানান জামায়াতের নেতারা। শহীদ পরিবার থেকে কমপক্ষে একজনকে সরকারি চাকরিতে নিযুক্ত করতে হবে। আহত পরিবারকে মর্যাদার সাথে পুনর্বাসনের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক। আর জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ বিএনপি নেতাদের। গণতন্ত্র ফিরিয়ে আনতেই দলটি বারবার নির্বাচনের দাবি জানায় বলেও মন্তব্য করেন তারা। নির্বাচনের কথা যখন আমরা বলি তার মানে এই না যে আমরা তাড়াতাড়ি ক্ষমতায় যেতে চাচ্ছি। বিভিন্ন আপনাদের প্রয়োজন, আপনারা নাগরিক কমিটিকে ভোট দেন, আপনারা অন্য পলিটিক্যাল পার্টিকে ভোট দিয়ে ক্ষমতায় আনেন, কোনো অসুবিধা নাই, কিন্তু মানুষ যাতে তাদের ভোটটা সঠিকভাবে দিতে পারে এবং সঠিকভাবে গণনা হয়ে সেটি রেজাল্ট আমরা পাই, এবং সেটা শুধু আগামী নির্বাচন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি জনগণের ম্যান্ডেট নিয়ে সামনে রাষ্ট্র ক্ষমতার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে আমরা 15% যেটা টিউশন ফিজের উপরে 15% ভ্যাট আরোপ করা হয়েছে সেটা বিলুপ করার ব্যবস্থা নেওয়া হবে, এবং নিরপেক্ষ এবং ইনক্লুসিভ এটা ইলেকশনের মধ্য দিয়ে কেবল গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করা যায়। ক্ষমতায় গেলে শিক্ষায় কর অব্যাহতি সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংস্কারে কাজ করার প্রতিশ্রুতি দেন বিএনপি নেতারা। পেশিবাদ আসলে কতটা গভীর ছিল। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বে অফ বেঙ্গল কনভারসেশনে বক্তব্য রাখছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি চলে যাচ্ছে সেখানে। The lull between the killing spree. Anybody watching them cannot but be amazed by the power of the expressions young people came up with right at the killing fields. There was no designer, there was no central planning, and nobody was funding it. I'm very privileged to open this year's Bay of Bengal conversation. I'm deeply grateful to the Center for Governance Studies for hosting this gathering, particularly at this time when ideas and dreams can take root and grow into real solutions. This convention is more than just a meeting of minds. It's a testament to our shared resilience. Bangladesh has always been a land of dreams, hard work, and unbreakable will. It is more so now, as the aspirations of the revolution are very fresh in every mind.
is the work of millions of voices, voices of the entire nation, voices that have demanded change, voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice, and inclusion. The theme of this year's convention, A Fractured World, resonates deeply with me. We live in times marked by challenges and complexities. Whether it is economic disparity, social injustice, or the threat of climate change, we face issues that are overwhelming. And yet, in Bangladesh, we know something about resilience, about facing adversities and creating opportunities from them. It's a lesson I personally learned decades ago, working with the villagers, working with poor women, seeing their courage and being inspired by their strength. It is those experiences that taught me that every problem has a solution, maybe more than one solution, if we have the patience to pull it out from the problem itself. বে অফ বেঙ্গল কনভারসেশনে বক্তব্য রাখছিলেন প্রধান উপদেষ্টা, সরাসরি ছিলাম সেখানে। এবারে জানাবো নবান্ন উৎসবের খবর। অগ্রহায়ণের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে নবান্ন উৎসব। দিনব্যাপী এই আয়োজনে গ্রাম বাংলাকে ধারণ করে চলছে বিভিন্ন আয়োজন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মাঝার ইমন। ইমন, জানাবেন এই মুহূর্তে চারুকলায় কি আয়োজন চলছে আর দিনব্যাপী কি কি অনুষ্ঠান রয়েছে? আপনাকে নবান্নের শুভেচ্ছা। আজকে আমরা সকালবেলা থেকে দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের এই বকুলতলায় সকাল 7:15 থেকে শুরু হয়েছে এই নবান্ন উৎসব, 26তম নবান্ন উৎসব, এবং পাশাপাশি 25 বছর পূর্তির এই আয়োজন চলছে। এখন আমরা যদি একটু দেখাতে চাই বকুলতলার চিত্র, এখন মূলত সকাল 7:15 শুরু হলেও আজকে যেই এই আয়োজন রয়েছে নবান্ন উৎসবের যে মূল আনুষ্ঠানিকতা, যে শুরুর বিষয়টি, সেটি এখন চলছে। আনুষ্ঠানিকতার যে পর্ব সেটি চলছে। এর আগে আমরা দেখেছি যে সকালবেলা থেকেই বিভিন্ন ধরনের গান, নৃত্য, কবিতা একক এবং দলীয়ভাবে এখানে অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি সারা দেশ থেকে 71টি সাংস্কৃতিক সংগঠন এই নবান্ন উৎসবে অংশগ্রহণ করেছে। তারা সকাল থেকেই তাদের বিভিন্ন তারা এখানে কর্মযজ্ঞ করছেন। পাশাপাশি আমরা দেখেছি যে নগরবাসীও এই নবান্ন উৎসবকে ঘিরে এক ধরনের বাঙালিয়ানায় মেতেছেন। সকালবেলা থেকেই দেখেছি ঘরের একেবারে সর্বকনিষ্ঠ থেকে শুরু করে একেবারে বয়োবৃদ্ধ লোকও এই নবান্ন উৎসবে এসেছেন। তাদের মধ্যে বাঙালি যে সাজ, সেই সাজে তারা সজ্জিত হয়ে এসেছেন। বিশেষ করে নারীদের ক্ষেত্রে আমরা দেখেছি শাড়ি পরেছেন, পুরুষরা পাঞ্জাবি, এবং ছোট যে সমস্ত শিশুরা রয়েছে তাদের মধ্যেও আমরা দেখেছি যে বাঙালিয়ানার যে ছাপ, সেই ছাপ এই নবান্ন উৎসবে রয়েছে। বকুলতলার চিত্র যদি আমি এখন সার্বিকভাবে বলতে চাই, যে নগরবাসী যেটি বলছেন যে এই সমস্ত আয়োজন, অর্থাৎ বাঙালির কৃষ্টি, কালচার, সংস্কৃতি সম্পর্কিত যে সমস্ত আয়োজনগুলো রয়েছে সেটি দিন দিন এই নগর জীবন থেকে হারিয়ে যাচ্ছে। তাদের যেই অভিযোগ, সেই যাতে হারিয়ে না যায়, অর্থাৎ যাতে বাঙালি সমাজ এই ধরনের যে সমস্ত অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো ধারণ করতে পারে, এবং বাঙালির যেই হাজার বছরে যেই সমস্ত সংস্কৃতিগুলো রয়েছে, যেই বিশেষ করে এই নবান্ন উৎসবের কথা যদি একটু বলে রাখতে চাই, যে আমন ধানকে ঘিরে, অর্থাৎ নবান্নে, অর্থাৎ নতুন অন্নকে ঘিরে বাঙালি সমাজে যেই উৎসব আয়োজন শুরু হতো, সেই আয়োজনকে ধারণ করেই মূলত এই জাতীয় নবান্ন উৎসব যে উদযাপন পরিষদ রয়েছে তারা এই নবান্ন উৎসবটি আয়োজন করে থাকে। এবং আজকে 26তম নবান্ন উৎসব চলছে। তাদের যে আয়োজন বা তাদের যে স্লোগান রয়েছে, এবারের যে স্লোগান রয়েছে যে এসো মিলি নবান্নের উৎসবে, এই আয়োজনকে নিয়ে, এই স্লোগানকে নিয়ে আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের বকুলতলায় উদযাপিত হচ্ছে এই নবান্ন উৎসব। আমরা সকালবেলা থেকেই যেটির কথা বলছিলাম, যে দেখেছি যে বিভিন্ন ধরনের কৃষ্টি, কালচার, সংস্কৃতি এখানে উদযাপন করা হচ্ছে। পাশাপাশি আরও আয়োজন রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি রাত 8:30 পর্যন্ত এই উৎসব চলবে। পাশাপাশি এখানে দেখেছি আমরা বিভিন্ন পিঠার স্টলও বসেছে। বাঙালি যে সমস্ত পিঠা রয়েছে, পুলি পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা, এই সমস্ত পিঠারও আয়োজন করছে। পুরো বকুলতলাটি এক ধরনের বাঙালি আনার যে সমাজ, সেটিতে পরিণত হয়েছে। এই আয়োজন চলবে রাত 8:30 পর্যন্ত। আমরা রয়েছি, আরো পরবর্তীতে এই সংবাদের বিস্তারিত জানাতে পারবো।
চারুকলা থেকে নবান্ন উৎসবের খবর জানাচ্ছিলেন মাঝারিমন। এদিকে অগ্রহায়ণের শুরুতেই রাজশাহীর মাঠে মাঠে চলছে ধান কাটার ধুম। বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, জানাবেন বরেন্দ্র অঞ্চলে নবান্নের আয়োজন কেমন চলছে? উজ্জ্বল, আসলে এখন হেমন্তের যে কোমল রোদ এবং যে মিষ্টি বাতাস এর মধ্যেই একেবারেই ভরা যে ধানের মাঠ, সেখানে কিন্তু কৃষানীরা তারা কিন্তু এই যে আমন ধান সেটি কাটার জন্য কিন্তু সকাল থেকেই তারা তাদের কাস্তে চালাচ্ছেন এবং আমরা মাঠে মাঠে দেখছি যে তারা কিন্তু ধান কাটছেন এবং এখন পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি বলছে প্রায় ৮৪,১৭৫ হেক্টর জমিতে যে আমনের আবাদ হয়েছে সেখানে কিন্তু এই যে ধান কাটা সেটি কৃষানীরা চালিয়ে যাচ্ছেন। তবে মোট উৎপাদনের এখন পর্যন্ত মাত্র ৫% ধান কাটা হয়েছে। এখানে গ্রামে কৃষানীদের সাথে আমরা কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে বিশেষ করে নিচু যে সমস্ত জমিগুলো রয়েছে, একটু আগাম যেগুলো লাগানো হচ্ছে সেগুলোই মূলত কাটা হচ্ছে এবং অগ্রহায়ণের আজ প্রথম দিন, এই দিন থেকেই কিন্তু আসলে ধান তারা কাটা শুরু করেন। তবে যেহেতু আগাম লাগানোর সুযোগ হয়েছে এবার, যার কারণে কিন্তু তারা আবারও আগাম জাতের ধানগুলো লাগিয়েছেন। তো সেই ক্ষেত্রে এখান থেকে এবারে যে লক্ষ্যমাত্রা তাদের, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে প্রায় ৩,০৫,১৭৫ মেট্রিক টন চাল উৎপাদন করতে পারবেন তারা এখান থেকে। এবং এই যে নতুন ধানের ফলে গ্রামে গ্রামে যে পিঠাপুলির উৎসব হয়, এই যে নবান্নের আয়োজন হয়, সেটি আসলে তারা বলছেন যে খুব একটা বেশি আসলে আগের মতো তারা এই জিনিসটা লক্ষ্য করেন না বা সেটির উদযাপনের খুব একটা এখানে তাড়া বা আগ্রহ নেই। এর কারণটি হচ্ছে যে আসলে যেই পরিমাণ আসলে উৎপাদন খরচ তাদের এবং যেই ধান তারা উৎপাদন করেন সেই ধানটি আসলে বিক্রি করার পরেই কিন্তু আসলে তারা তাদের যে আয়োজনগুলো সেগুলো করে থাকেন। সুতরাং সেই ক্ষেত্রে একটা জিনিস যে এখনই যে আয়োজন সেটি আসলে খুব দ্রুতই তারা করতে পারছেন না, পরবর্তীতে হয়তো এই যে নবান্নের উৎসব সেটি তারা আসলে উদযাপন করবেন। এবং এখন যেই পরিমাণ আসলে ধান বিক্রি হচ্ছে ১৬০০ টাকা বা ১৪০০ টাকা মন, তারা প্রত্যাশা করেন এটিও যদি অব্যাহত থাকে এবং সরকার যদি ন্যায্য মূল্যে ধান কেনেন তাহলে তাদের যে নবান্নের আয়োজন সেটা অনেক বেশি সুখকর হবে। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। বগুড়ায় আলু রোপণ মৌসুমে চরম সংকট দেখা দিয়েছে বীজের। প্রতি কেজি আলু বীজ ৫৬ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৯০ টাকায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে জেলার মোকামতলার হিমাগার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, জানাবেন আলুর বীজের সংকট তৈরির কারণ কি, আর হিমাগারে কি পরিমাণ বীজ সংরক্ষিত রয়েছে? উজ্জ্বল, আপনাকে বলে রাখি যে উত্তরের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু আগাম জাতের যে ধান সেটা কিন্তু কাটা মারা শুরু হয়েছে। অনেক জমিতে কিন্তু কৃষকরা আলু লাগানোর জন্য কিন্তু প্রস্তুতি নিয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু এখানে যে আলুর বীজ, সেই আলুর বীজটা কিন্তু প্রয়োজন হয় এবং এই আলুর বীজ প্রত্যেক বছর যেভাবে রাখা হয় সেটি হলো এখানে যে বিএডিসি, সেই বিএডিসি কিছুটা সাপ্লাই দেয়, তাছাড়া হিমাগারে রাখা হয় এবং কৃষক পর্যায়ে কিছু বীজ রাখা হয়। সেক্ষেত্রে এখানে বিএডিসি যে তথ্য, সে তথ্য অনুসারে বগুড়া এবং জয়পুরহাট মিলে তাদের যে বীজ সেটি হলো মাত্র হলো ৬৮,০০০ মেট্রিক টন বীজ রয়েছে, কিন্তু সেখানে বগুড়া এবং জয়পুরহাট জেলা মিলে প্রয়োজন প্রায় ১,৪০,০০০ মেট্রিক টন বীজ। সেখানে কিন্তু বিএডিসি মাত্র ৯ ভাগ বীজ এখানে সরবরাহ করতে পারছে কৃষকদের। তাছাড়া অন্য যে আরও প্রায় ৯১ ভাগ বীজ সংগ্রহ করতে হচ্ছে কিন্তু কৃষকদের নিজেদের থেকে, এবং তারা কিছু যে বীজ রেখেছিল বিভিন্ন হিমাগারে এবং তাদের নিজ পর্যায়ে তারা কিন্তু সেটা ব্যবহার করছে এবং অন্য যে বীজগুলো সেটা কিন্তু কিছু এনজিও, বিশেষ করে ব্র্যাক, এসিআই, এদের কাছ থেকে তারা সংগ্রহ করছে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে গত বছর যে বীজের দাম ছিল ৫৬ টাকা প্রতি কেজি, সেখানে এবারে কিন্তু প্রায় ৯০ টাকা কেজি হয়ে গেছে এবং কিছু কিছু বীজ বিশেষ করে ব্র্যাক এবং এসিআই কাছ থেকে কিন্তু ১২০ টাকা কেজি দরে কিন্তু বীজ কিনতে হচ্ছে। সেক্ষেত্রে কৃষক যেটি মনে করছে যে এইভাবে যদি বীজের দাম বাড়তে থাকে তাহলে কিন্তু ফলন বিপর্যয় ঘটবে এবং তারা যে আলু যেগুলো জমিতে লাগানোর কথা সেগুলো জমিতে হয়তো আলু লাগাতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু তারা বীজের একটা সংকট দেখছেন এবং এই কিছু সংকট কিন্তু কৃত্রিমভাবেও এটা সংকট হতে পারে এমনও মনে করছেন কিন্তু এখানকার কৃষক এবং ব্যবসায়ীরা। সেক্ষেত্রে কিন্তু যেটি নজরদারি দেওয়া দরকার সরকারে, সে সরকারে কিন্তু নজরদারিটা খুবই প্রয়োজন। মাত্র ৯ ভাগ বীজ যেটি সরকার দিচ্ছে সেই বীজটা কিন্তু অপ্রতুল
এবং অন্যান্য যেসব এনজিও কিংবা যেসব হিমাগারে রয়েছে সেগুলোর থেকে কিন্তু বীজ সরবরাহ করা অতীব জরুরি বলে মনে করছেন এখানকার কৃষক এবং ব্যবসায়ীরা। তো এইভাবে কিন্তু বীজের সংকট হয়েছে এবং হিমাগারে বীজ নাই বললেই চলে। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে বীজ সংকট নিয়ে বগুড়ার এবং জয়পুরহাট থেকে সর্বশেষ। ব্রিটিশ আমল থেকেই কিশোরগঞ্জের নীলগঞ্জ স্টেশনের বাণিজ্যিক গুরুত্ব ছিল অপরিসীম। স্টেশন ঘিরে কর্মসংস্থান হয়েছিল হাজারো মানুষের। তবে সময়ের ব্যবধানে এই স্টেশন আজ মৃতপ্রায়, থামে না কোনো ট্রেন। এটি চালু হলে বাণিজ্যিক সম্ভাবনার নতুন দুয়ার খুলবে এই অঞ্চলে। আরও জানাচ্ছেন মশিউর কায়েস। হাতে থাকা চশমাটা আরও একবার ভালো করে মুছে চোখে দিলেন সিরাজুল মাস্টার। তাতে কিছুটা স্পষ্ট হয় চারপাশের দৃশ্যপট। নীলগঞ্জ স্টেশনের পাশের টঙে বসলেই মনে পড়ে পুরনো দিনগুলি। ছোটবেলায় দেখতেন ধোয়া ছেড়ে ছুটে আসতো রেলগাড়ি, ট্রেন বোঝাই করা ধান, পাট, সবজি চলে যেত দেশের বিভিন্ন জেলায়। ট্রেন আসার শব্দ শুনতে পেলেই দুরন্ত গতিতে ছুটে আসতো সিরাজুলের দল। কয়লা দেওয়া যখন চলতো তখন তো আমরা ইঞ্জিল বুবু করে শব্দ করতো, শব্দ করলে আশেপাশের মহিলা পর্যন্ত, পুরুষ তো আসতোই, মহিলারাও পর্যন্ত আসতো, এটা দেখতো ওইগুলি। 80-র দশকে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ নীলগঞ্জকে দেখতে চেয়েছিলেন একটি আদর্শ গ্রাম হিসাবে। তার জনপ্রিয় নাটক এইসব দিনরাত্রিতে সুখী নীলগঞ্জ মামা চরিত্রে দিয়েছিলেন সেই বার্তা। কিন্তু আদর্শ সেই গ্রাম গল্পেই রয়ে গেল। আদর্শ গ্রামের প্রধান উপাদান এই নীলগঞ্জ স্টেশনটি আজ মৃতপ্রায়। সে সময় ইংরেজরা আশপাশের জমিতে নীল চাষ করায় এই এলাকার নাম হয় নীলগঞ্জ। এই নীল চালান হতো এই রেল স্টেশন দিয়েই, কারণ অত আগে এই অজপাড়া গায়ের যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না। এই রেলগাড়ি ছিল ভরসা। ইংরেজরা চলে যাওয়ার পর থেকেই ধীরে ধীরে রূপ হারায় স্টেশনটি। নীলগঞ্জ স্টেশনে 100 কুলি ছিল। 100 কুলির দাম তুললে একটা গাড়ি আসলে পরে নিচে 2 ঘন্টা 3 ঘন্টা মাছই তুলতো। আর আমরা এখন বেকার। স্টেশন বন্ধ হওয়াতে আমরা ব্যবসায়ীরা খুব দুর্বলতার অবস্থায় আছি। রেল স্টেশনের প্রায় সব কিছুরই এখন ভগ্নদশা। পরে থেকে নষ্ট হচ্ছে ব্লক মেশিন, সিগন্যাল ল্যাম্পপোস্ট, সিগন্যাল কেবল, সিগন্যাল কেবিন, টেলিযোগাযোগ যন্ত্র, রেডিও সেট সহ ব্যবহৃত যন্ত্রপাতি। টিকিট কাউন্টারে ঝুলছে মাকড়সার জাল, মাস্টারের কামরায় ঝুলছে তালা। যদি লোকাল ট্রেনগুলো চালু হয় তাহলে স্টেশনটা পূর্বের ন্যায় আবার সেই বাণিজ্যিক স্টেশন হিসেবে ফিরে আসবে। গল্পের সেই নীলগঞ্জ স্টেশন আবারও ফিরে পাক তার জৌলস। ভো ভো করে ছুটে চলুক ট্রেন, ব্যস্ত হয়ে উঠুক সংশ্লিষ্ট প্রতিটি বিভাগ, ফিরে আসুক বাণিজ্যিক ধারা, এরকমটি প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ। ব্রাহ্মণবাড়িয়ার চাহিদার তুলনায় ট্রেনের পর্যাপ্ত টিকিট বরাদ্দ না থাকায় যাত্রীদের ভোগান্তি কমছে না। ঢাকা ব্রাহ্মণবাড়িয়া রুটে নতুন একটি ট্রেন চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রেলওয়ে স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী আজুল সঞ্চয়। সঞ্চয়, জানাবেন ট্রেনের টিকিট বৃদ্ধি নিয়ে রেল কর্তৃপক্ষ কোনো কিছু বলল কিনা? উজ্জ্বল, পূর্বাঞ্চল রেলপথের মধ্যে এই ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন কিন্তু রাজস্ব আয়ের দিক থেকে অনেকটাই গুরুত্বপূর্ণ। প্রতি মাসে এই রেল স্টেশন থেকে অন্তত অফলাইন অনলাইন মিলিয়ে প্রায় 1 কোটি টাকার টিকিট বিক্রি হয়। তবে এখানে প্রতিদিন আন্তনগর এবং মেইল ট্রেন মিলিয়ে 14 জোড়া ট্রেন এখানে যাত্রা বিরতি করে, যেগুলো টিকিট সংখ্যা প্রায় 1,500-এর মতো। তবে যাত্রী সংখ্যা কিন্তু আরো অনেকটাই বেশি। প্রতিদিন এখান থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ ময়মনসিংহ সহ বিভিন্ন গন্তব্যে কিন্তু 5,000-এরও বেশি যাত্রী এখানে এই রেল স্টেশনটি ব্যবহার করে থাকেন। আর ফলে আসলে এই মাত্র 1,500 টিকিট দিয়ে এই এত সংখ্যক যাত্রীদেরকে কিন্তু আসলে তারা টিকিট না পাওয়ার কারণে তারা বেশ ভোগান্তিতে পড়ছেন। আমরা এটি নিয়ে কথা বলেছিলাম এখানকার স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে। তারা
তারা বলছেন যে এই যাত্রীদের যে এই কষ্ট সেটি কিন্তু তারা দীর্ঘদিন ধরে তারা রেল কর্তৃপক্ষকে তারা জানিয়ে আসছেন এবং তারা আশা করছেন যে এটি নিয়ে হয়তো একটি সমাধান আসবে। আমরা কথা বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে। তিনি জানিয়েছেন যে তারা গেল বছর থেকে কিন্তু তারা মন্ত্রণালয়ে চিঠি চালাচালি করছেন এবং সর্বশেষ গত অক্টোবরে তারা একটি চিঠি দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে রেল মন্ত্রণালয় থেকে এই ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে নতুন একটি মেইল ট্রেন ঢাকা ব্রাহ্মণবাড়িয়া রুটে একটি মেইল ট্রেন চালু করা ছাড়া বিদ্যমান যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলোর আসন সংখ্যা বৃদ্ধি সহ এছাড়া এই যে ঢাকা সিলেট রুটে চলাচলকারী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেন এবং এছাড়া চট্টগ্রাম ময়মনসিংহ রুটে যে ট্রেনটি চলে আন্তনগর বিজয় এক্সপ্রেস, এই ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়াতে যেন যাত্রা বিরতি করে সেই সংক্রান্ত ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু রেলপথ মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে রেলের মহাপরিচালকের দপ্তরে একটি চিঠি দেওয়া হয়েছে এবং এই বিষয়ে তাদের কাছে একটি মতামত চাওয়া হয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার সংশ্লিষ্টদের সঙ্গে রেল কর্তৃপক্ষের সঙ্গে। তারা বলছেন যে এই যে মতামতটি চাওয়া হয়েছে সেটি আসলে দেওয়ার পরবর্তীতে কিন্তু একটি সিদ্ধান্ত হয়তো বা আসবে। হয়তোবা এখানে এই যে বিদ্যমান যে ট্রেন সংখ্যা আছে সেই ট্রেনগুলোর টিকিট সংখ্যা বৃদ্ধি করা হবে অথবা এখানে আন্তনগর বিজয় এক্সপ্রেস অথবা এই যে কারণ এক্সপ্রেস ট্রেন আছে সেই ট্রেনের কিন্তু যাত্রাবিরতি হবে বলে এখানকার সংশ্লিষ্ট সবাই কিন্তু প্রত্যাশা করছেন এবং এর মাধ্যমে আসলে এই যে রেলের যে যাত্রীদের যে দুর্ভোগ সেটি কিন্তু অনেকাংশেই লাঘব হবে। উজ্জ্বল, আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে এই যে টিকিট সংক্রান্ত সবশেষ তথ্য। এপেক শীর্ষ সম্মেলনে সাইড লাইনে জাপান ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর এশিয়ার মিত্র রাষ্ট্রগুলোর সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক যেন অপরিবর্তিত থাকে তা নিশ্চিত করাই ছিল আলোচনার মূল উদ্দেশ্য। বিশেষ করে রাশিয়াকে সেনা সহায়তা পাঠানো ও দক্ষিণ কোরিয়ার সাথে চলমান উত্তেজনার কারণে এশিয়ার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে উত্তর কোরিয়া। আর ট্রাম্প ক্ষমতায় আসলে বেইজিং ওয়াশিংটন সম্পর্কের অবনতি হবে এমন আশঙ্কা থাকায় যুক্তরাষ্ট্র, জাপান ও চীনের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। হোয়াইট হাউসের প্রেস সচিব পদে ২৭ বছর বয়সী ক্যারোলাইন লেভিটকে মনোনীত করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যারোলাইনের পদ চূড়ান্ত হলে তিনি হতে যাচ্ছেন মার্কিন ইতিহাসের সবচেয়ে কম বয়সী প্রেস সচিব। এবারে নির্বাচনে রিপাবলিকান প্রচার দলের প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করেছেন জনপ্রিয় এই লেখিকা। ২০২০ সালে ট্রাম্পের শাসনামলে ছিলেন সহকারী প্রেস সচিব। ২০ জানুয়ারি ট্রাম্পের শপথ গ্রহণের পর বর্তমান প্রেস সচিব ক্যারিন জেপিয়ারের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন ক্যারোলাইন। নিউ হ্যাম্পশায়ারের নেটিভ হিসেবে কম্পিটিটিভ নিউ হ্যাম্পশায়ার ডিস্ট্রিক্টের রিপাবলিকান প্রাইমারিতে জিতলেও ডেমোক্রেট প্রার্থীর কাছে হেরে অল্পের জন্য কংগ্রেসে যাওয়ার সুযোগ হারান তিনি। ক্যারোলাইনের মাধ্যমে জেন জি জেনারেশনের প্রথম কোনো প্রতিনিধি হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ পদ সামলাবেন। From White House intern to the press secretary in history, New Hampshire's Caroline Levitt. লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন শহরে কয়েক দফা ইসরায়েলি হামলায় অন্তত ৫৯ জন নিহত ও আহত হয়েছেন ১৮২ জন। এছাড়া লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ১২ জন স্বাস্থ্যকর্মী নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। এমন পরিস্থিতিতে লেবাননের গণমাধ্যম বলছে যুদ্ধবন্ধের প্রস্তাবে তেল আবিবের সাথে আলোচনার পথে এগুচ্ছে বৈরুত। প্রতিবেদনে আরও বলা হয়েছে ইসরায়েল লেবানন যুদ্ধবিরতির প্রস্তাবে বৈরুতের যে কোনো সিদ্ধান্তকে সমর্থন জানাবে তেহরান। ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে জানানো হয় চলমান সংঘাতে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পুনরাবৃত্তি চায় না ইরান। অন্যদিকে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর রাতভর অভিযানে আরও ২৮ জন ফিলিস্তিনি নিহত ও আহতের সংখ্যা ছাড়িয়েছে ১২০ জনে। শেষ করছে এখন বাণিজ্য, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। এভিয়েশন হাব তৈরির নামে ১.৫ দশকে লুটপাট চলেছে আকাশ বাণিজ্যে, বাজারের দখল নিয়েছে বিদেশি এয়ারলাইন্স। আসল কাজ যেটা এভিয়েশনের গ্রোথ সাস্টেনেবিলিটি সেটা না দেখে একটা কসমেটিক্স উন্নয়নের একটা ধোঁয়া আমরা তুলেছি। দিন যত যাচ্ছে বাংলাদেশি ক্যারিয়ারের যে ইন্টারন্যাশনাল রুটে যে মার্কেট শেয়ার সেটা কিন্তু ডে বাই ডে রিডিউস হচ্ছে। উন্নয়নের দাপটে সবুজায়ন কমেছে রাজধানীর, বেড়েছে বায়ু দূষণ, তাপমাত্রা। সঠিক পরিকল্পনায় এখনো সুযোগ আছে পরিবেশ বান্ধব নগরী গড়ার।
চারুকলায় চলছে নবান্ন উৎসব, আমন ধান কাটার ধুম গ্রামাঞ্চলে, ভালো ফলন ও দামে খুশি কৃষক। বিকেলে প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে লড়বে বাংলাদেশ, বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ জয় দিয়ে রাঙাতে চায় স্বাগতিকরা। আর এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/echontv।